প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উম্মে হাবিবা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম তোমাদের মেকানিক্স এন্ড প্রপার্টিস অফ মেটার কোর্সে পঞ্চম অধ্যায় থেকে। তো গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু ইন্ট্রোডাক্টরি ডেফিনেশন দেখেছিলাম, আজকেও তাই দেখব। একটু খেয়াল করে দেখো, এখানে তোমাদের সুবিধার জন্য আমি অ্যাট এ গ্ল্যান্স তোমরা পঞ্চম অধ্যায় কি কি বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেটা একটু দিয়ে দিয়েছি। যেমন দেখো, রোটেশনাল মোশন, যেটা আমাদের চ্যাপ্টারের নাম রোটেশনাল মোশন, এই রোটেশনাল মোশন থেকে আমাদেরকে পড়তে হবে রোটেশনাল কাইনেমেটিক্স। তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কাইনেমেটিক্স গুলো দেখে আসছি। কোন কাইনেমেটিক্স গুলো? যেখানে হচ্ছে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তারপর হচ্ছে কি টাইম, ডিসপ্লেসমেন্ট, এই বিষয়গুলো থাকবে। হ্যাঁ, ফোর্স ওখানে কি করছে না, কাজ করবে না, বা কি কারণে যে মোশনটা ঘটছে সেটা দেখতে হবে না, কিন্তু নির্দিষ্ট সময়ে বস্তুর, রোটেশনাল বস্তুর ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এবং অ্যাক্সিলারেশন জানা থাকতে হয় আমাদের। তো ওই বিষয়গুলো আমাদের এখানে দেখতে হবে। তারপরে হচ্ছে একটা নতুন, এই চ্যাপ্টারে হচ্ছে নতুন টার্ম মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড ইটস ক্যালকুলেশন। এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমাদের দেখতে হবে। তারপরে রেডিয়াস অফ গাইরেশন, চক্র গতির ব্যাসার্ধ, এই বিষয়টি কি। তারপর টর্ক, তারপরে দুটো থিওরাম আছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে। ওই দুটো থিওরাম, একটার নাম হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর একটার নাম হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এই দুটো জানবো। এরপর রোলিং মোশন। রোলিং মোশনটা কি? এই যে আমরা গত ক্লাসে দেখেছিলাম লাস্ট যে মোশনটা, সেটা হচ্ছে কি প্লেনার মোশন, যেটার মধ্যে থাকবে হচ্ছে কি ট্রান্সলেশনাল মোশনও থাকবে, আবার হচ্ছে রোটেশনাল মোশনও থাকবে। এই দুই মোশনের কম্বিনেশনে যে মোশনটা সেটা হচ্ছে রোলিং মোশন। এই রোলিং মোশনের একটি কি ব্যবহারিক প্রয়োগ হচ্ছে কি মোশন অফ এ গাইরোস্কোপ। এটা আমরা দেখব। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু সমূহ। একটু বড়, হ্যাঁ, এটা দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু এটার ভিতরে অনেকগুলো ছোট 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 আবার পার্ট আছে। তো আমরা ধীরে ধীরে করবো এই চ্যাপ্টারটা, একটু যেহেতু কম্পারেটিভলি অনেকগুলো কিসের মেকানিক্স অনেকগুলো পার্টের সংমিশ্রণ, তাই আমরা আস্তে আস্তে করব এই বিষয়টিকে। তো আসো, এখন আমরা যেটা দেখব হচ্ছে কি ওভারঅল একটা ভিউ দেখব, যেখানে ট্রান্সলেশনাল মোশন আর অ্যাঙ্গুলার মোশন বা রোটেশনাল মোশনের মধ্যে সিমিলারিটিস আছে বা ডিসিমিলারিটিস বলা যাবে না, একই রকম প্যাটার্নটা, একই রকম। হ্যাঁ, যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা লিনিয়ারলি বিষয়টাকে দেখি, আর অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটাকে চিন্তা করব। তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করো, যে সিমিলার বিষয়গুলো আছে সেই সিমিলার বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে। পজিশনকে লিনিয়ার মোশনের ক্ষেত্রে বা ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে এক্স দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক হচ্ছে এম। ঠিক আছে, আর রোটেশন মোশনের ক্ষেত্রে কি হয়, থিটা দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া। হ্যাঁ, একটা বস্তু একটা জায়গা থেকে একটা জায়গায় গেছে লিনিয়ার ভাবে, তাহলে সেই ক্ষেত্রে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয় আর তার একক মিটার। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল থিটা, তার একক রেডিয়ান। এরপর আসো ভেলোসিটি। লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা ভেলোসিটি বলতেছি, আর অ্যাঙ্গুলার ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, লিনিয়ার ভেলোসিটিকে আমরা ডিফাইন করি কি, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি বস্তুর পরিবর্তনটি হচ্ছে ভেলোসিটি। তাহলে হচ্ছে কি
ডেল এক্স বাই ডেল টি, এর হচ্ছে মিটার পার সেকেন্ড। আর অ্যাঙ্গুলার ভেলোসিটিও কি হবে, যেহেতু কি ডেল এক্স, তাহলে ডেল থিটা বাই ডেল টি, এই ক্ষেত্রে একক হবে রেডিয়ান পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন আমাদের লিনিয়ার মোশনের ক্ষেত্রে হচ্ছে কি ডেল ভি বাই ডেল টি, আর এর হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে নতুন টার্ম আলফা, আলফা হবে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই সময়, ডেল ওমেগা বাই ডেল টি, এটা একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর একটু খেয়াল করো মাস, এটা হচ্ছে ইনার্শিয়া। হ্যাঁ, তো ইনার্শিয়া জড়তা, আমরা এই জড়তা থেকে এই ধারণাটা পেয়ে থাকি। তাহলে একে প্রকাশ করা হয় এম দ্বারা, এর একক হচ্ছে কেজি। আর অ্যাঙ্গুলার মাসকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। আর একে প্রকাশ করা হয় আই দ্বারা। এগুলো সবগুলো আমরা পরবর্তী সময় ধাপে 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 আমরা আলোচনা করব। আর কি, এর একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি ভরের সাথে একটা কি লিনিয়ার টার্ম সংযুক্ত আছে। তারপরে মোমেন্টামকে আমরা এমভি দ্বারা কি করে থাকি, প্রকাশ করে থাকি লিনিয়ার মোশনের ক্ষেত্রে। তাহলে তার একক হবে কেজি মিটার পার সেকেন্ড। আর এইদিকে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে হবে হচ্ছে কি মোমেন্ট অফ মোমেন্টাম, একে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হবে এবং একে প্রকাশ করা হবে আই ওমেগা দ্বারা। এরপরে ফোর্স হচ্ছে নিউটন। আর রোটেশন মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক বলা হয়, ঠিক আছে। টর্ক কি আমরা জানবো, আর এর একক হচ্ছে নিউটন মিটার। এরপর হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আমরা সবাই জানি, এর একক হচ্ছে জুল। আর রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে একদম বেসিক জিনিসগুলো রোটেশনাল মোশন আর হচ্ছে ট্রান্সলেশনাল মোশনের মধ্যে কি এটা সম্পর্ক বলা যায়। তো এই বিষয়গুলো আমরা দেখব প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা ভাবে। এখন আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। একটু খেয়াল করো, তোমাদের মনে আছে কিনা, আমরা বলেছিলাম যে রোটেশনাল মোশনটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে কোন একটি রিজিড বডির ঘূর্ণন। হ্যাঁ, আবার ওই রিজিড বডির প্রত্যেকটি বিন্দু আবার ওই অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে কি একটা চক্কর বা একটা রেভলিউশন দিয়ে থাকে। হ্যাঁ, পুরো একটি ঘূর্ণন হয়ে থাকে, তার মানে সার্কুলার মোশন হয়ে থাকে, প্রত্যেকটি পয়েন্টে সার্কুলার মোশন হয়ে থাকে। এখন আমরা ওই পুরো রিজিড বডির মোশনটাকে ইজি ভাবে চিন্তা করার জন্য আমরা কি করব, যে কোনো একটি পয়েন্টকে একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে নিব এবং নেওয়ার পর ওই পার্টিকুলার এভারেজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা নিয়ে নিব। তাহলে ওই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হবে পুরো কি বডির অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আমরা যেমন কি করেছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা যে সেন্টার অফ মাসের কথা মনে আছে তোমাদের? সেন্টার অফ মাস কি ছিল, সমস্ত বডির কি ভর একটা বিন্দুতে কল্পনা করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং তোমরা এটাও দেখেছো যে ওই বিন্দুতে যখন কোনো একটি বস্তুকে মুভ করার চেষ্টা করা হয়, তার মোশন হচ্ছে কি ট্রান্সলেশনাল মোশন হয়েছে, ঠিক আছে। আর যদি ওই পয়েন্ট ছাড়া অন্য যে কোনো পয়েন্টে যদি বস্তুটিকে মুভ করার চেষ্টা করা হয়, তখন বস্তুটি কি হয়, রোটেশনাল মোশন হয়, বস্তুটির রোটেশনাল মোশন হবে, ঠিক আছে। তখন রোটেশনাল মোশন কার সাপেক্ষে হবে, ওই সেন্টার অফ মাসের বরাবর যদি এক্সিস থাকে তার সাপেক্ষে কি রোটেশনাল মোশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন
একটু খেয়াল করো যে এখানে এই যে আমরা কল্পনা করে নিলাম যে ও বিন্দুতে রোটেশন কি অ্যাক্সিস অফ রোটেশনটা আছে ও বিন্দুতে, আর তার থেকে কি আর দূরত্বে একটি বস্তু, তার থেকে আর দূরত্বে বস্তুটির একটি বিন্দু কল্পনা করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই বিন্দুটিকে আমরা যদি অবজার্ভ করি তাহলে তার কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আচ্ছা, এখন মনে করা হচ্ছে যে এই ও বিন্দুতে যে অ্যাক্সিস অফ রোটেশন আছে তাকে কেন্দ্র করে পি বিন্দুটি পি থেকে কোথায় গেল, P1 এ গেল। হ্যাঁ, একটা স্থান P1 এ গেল, একটি কি বিন্দু P1 এ গেল। তাহলে P থেকে যখন P1 এ গেল তার রৈখিক দূরত্ব হলো P1, ঠিক আছে। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হলো PO P1, হ্যাঁ, এইটুকু অংশ, তাই না? তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে PO P1। আচ্ছা, এখন যদি এই পার্টিকেলটি P অবস্থান থেকে P2 তে যায় তাহলে তার রৈখিক দূরত্ব হবে P2, আর কৌণিক দূরত্ব মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে কি PO P2, তাই না? আচ্ছা, এরপরে কি হলো বস্তুটি, মানে এইভাবে P1 P2 এরপর Q তে চলে গেল। তাহলে এই যে নির্দিষ্ট সময়ের জন্য বস্তুটির কি এভারেজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট P থেকে Q তে হবে কি ডেল থিটা, আমরা নাম দেব ডেল থিটা। ওই ডেলটি সময়ে P থেকে Q তে গিয়েছে, তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে POQ ইকুয়াল টু হচ্ছে ডেল থিটা, টাইম ইন্টারভ্যাল ডেল টি, আর হচ্ছে টোটাল অ্যাঙ্গেল ট্রেসড বাই পার্টিকেল কোণ POQ ইকুয়াল টু ডেল থিটা, ঠিক আছে। আচ্ছা, আর একে আমরা বলছি হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য object from its point of rest at any point in the rotational motion is the angular displacement, ঠিক আছে। তার মানে এই যে একটা রেস্ট আছে, রেস্ট একটা পয়েন্ট ছিল P তে, এরপরে এখান থেকে বস্তুটি কি তার সার্কুলার পথে চলা শুরু করলো, করে সে যে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এরপরে কি আছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কনসিডার করা হয় কোনটা, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন উইথ রেসপেক্ট টু এ সার্টেন রেফারেন্স। এই চিত্রে একটু খেয়াল করো, এখানে কি করা হয়েছে, এটাকে রেফারেন্স ধরা হয়েছে, বস্তুটা হাতটা এমন ভাবে ছিল মানুষটির, তারপর হাতটাকে একটা অ্যাঙ্গুলার পজিশনে উপরে নিয়ে যাওয়া হয়েছে থিটা পজিশনে, হ্যাঁ, এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই কোণটিও হচ্ছে কি একটি রেফারেন্স, সার্টেন রেফারেন্সের সাপেক্ষে অ্যাঙ্গুলার পজিশনের যে পরিবর্তন সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর অ্যাঙ্গেল ট্রেসড বাই রেডিয়াস ভেক্টর, এই যে এখানে তোমরা দেখছো যে একটা রেডিয়াস ভেক্টর, এই যে আর এখানে আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এর যে পরিবর্তন হচ্ছে হ্যাঁ সার্কুলার পথে এটা গিভেন টাইমে, সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার
ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা পরিমাপ করা যায়, এটা আমরা এর একক হচ্ছে কি রেডিয়ান অথবা ডিগ্রি, তবে এর এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। ঠিক আছে। আচ্ছা, এখন একটি পয়েন্ট অফ পার্টিকেল যখন পুরো কি করবে, একটা পূর্ণ ঘূর্ণন বা একটা পূর্ণ চক্কর তার হবে, তখন তাকে বলা হবে ওয়ান রেভলিউশন, আর সেটা হচ্ছে পুরোটার মান কত 360 ডিগ্রি। ঠিক আছে, অথবা 2 পাই রেডিয়ান, তোমরা সবাই জানো তো এটা। এরপরে এর একক হচ্ছে রেডিয়ান, আর তার ডাইমেনশন কত, ডাইমেনশন হচ্ছে m0 l0 t0। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটা মনে রাখতে হবে। এটা একটা কি এমন একটা কোয়ান্টিটি ফিজিক্সের, যে কোয়ান্টিটিটার শুধু একক আছে কিন্তু কি নেই, ডাইমেনশন নেই। ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা একটি কি ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে। ছোট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি খুবই ছোট হয়, সেটা ক্ষেত্রে তাকে বলা হচ্ছে তার মান এবং দিক আছে, তার দিকটা হচ্ছে অ্যালং অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশনের দিকে। আর এটা হচ্ছে কিভাবে দিকটা বের করা হবে, গিভেন বাই রাইট হ্যান্ড রুল। ঠিক আছে। এখন আমরা দেখব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এবং লিনিয়ার ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্কটা কি। একটু খেয়াল করো, এখানে হচ্ছে কি আমরা যেহেতু একটু সার্কুলার পাথ দিয়ে চিন্তা করে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে যদি এই পার্টিকেলটি পুরো পথটি অতিক্রম করে, এই যে পুরো পথটি যদি এরকম করে অতিক্রম করে, তাহলে সে কতটুকু পথ অতিক্রম করলো, 2 পাই রেডিয়ান, তাই তো। অ্যাঙ্গুলার ভাবে তার 2 পাই রেডিয়ান সে সার্কুলার পথটাকে অতিক্রম করলো। আর লিনিয়ার ভাবে এই অংশটুকু হচ্ছে এইভাবে, হ্যাঁ, এই পরিধি বরাবর যখন বস্তুটি ঘুরবে সেটা হচ্ছে তার লিনিয়ার ঘূর্ণন। ঠিক আছে। যখন সে পুরোটা একবার ঘুরবে, তাহলে তার লিনিয়ারলি তার ঘূর্ণন কত হবে, পরিধি বরাবর আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, আর এখানে পুরো ঘূর্ণন হচ্ছে টুয়াইস পাই রেডিয়ান। ঠিক আছে। আর 1 রেডিয়ান মানে কত, টুয়াইস পাই আর বাই টুয়াইস পাই থিটা, থিটা রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 8 থিটা। ঠিক আছে। এখন এই যে কি কতটুকু সে কি করলো, পরিধি বরাবর গেল, সেটাই তো হচ্ছে কি তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে 8 থিটা পর্যন্ত হচ্ছে সে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছে, তাহলে s ইকুয়াল টু আমরা 8 থিটা লিখতে পারি। ওখান থেকে আসবে হচ্ছে সুতরাং থিটা ইকুয়াল টু s বাই r। ঠিক আছে। এখানে হচ্ছে আর্ক বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা আমরা বলছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে যখন এই থিটার মান কত 5 ডিগ্রির চেয়ে কম হবে, তখনই কেবল এটি একটি ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক আছে। আর যখন এর মান বাড়বে, তখন এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি ভেক্টর কোয়ান্টিটির যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে না, তখন সে স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়। অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর রাশি কিনা সেটি হচ্ছে আমরা এই ভিডিও থেকে দেখব। তো এই ভিডিও থেকে দেখার জন্য একটু খেয়াল করে দেখো যে একে কমিউটেটিভ লটাকে মেনে চলতে হবে, কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মান যখন অনেক বেশি হবে 90 ডিগ্রির কাছাকাছি, তখন কিন্তু এটি কমিউটেটিভ ল
মেনে চলে না, সেটাই হচ্ছে আমরা এখানে দেখবো। যেমন θ1 + θ2 = θ2 + θ1, এই সমীকরণটি মেনে না চললে সেটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি হবে না, ঠিক আছে, তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকা সত্ত্বেও। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে তার 90 ডিগ্রি রোটেশন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ একটি এই যে বস্তুটা আছে, একটু আবার খেয়াল করো যে এক্স এক্সিস বরাবর 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হলো, তারপরে আবার ওয়াই এক্সিস বরাবর 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হলো, এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে θ1 + θ2, এখানে θ1 + θ2 আমরা পেলাম। এখন এটার ক্ষেত্রে, এই দ্বিতীয় চিত্রটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি দেখব হচ্ছে θ2 + θ1। এখানে প্রথমে হবে কি যে ওয়াই এক্সিস বরাবর কি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আর এক্স এক্সিস বরাবর তারপর এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন 90 ডিগ্রি। যে যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এর মান অনেক বড় হবে তখন হচ্ছে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু কি ভেক্টর কোয়ান্টিটি থাকে না, কারণ সে হচ্ছে কমিউটেটিভ যে লটা সেটা হচ্ছে মেনে চলতে চলে না। তাহলে আবার একটু খেয়াল করো, এখানে যে আমরা ওরিয়েন্টেশন পেলাম, এখানে ওরিয়েন্টেশন একই পাবো কিনা একটু দেখো। অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াই এক্সিস বরাবর ঘুরলো, তারপরে এক্স এক্সিস বরাবর কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, ঠিক আছে। আবার দেখো ওয়াই এক্সিস বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, আবার এক্স এক্সিস বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে এই যে প্রথম চিত্রটির যে ওরিয়েন্টেশন, দ্বিতীয় চিত্রটির ওরিয়েন্টেশন একই রকম না। তাহলে যখন 90 ডিগ্রি আমরা চিন্তা করব, হ্যাঁ, তখন দেখো এই কমিউটেটিভ লটাকে মেনে চলতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্ষেত্রে বলতে পারি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি তখনই হবে যখন হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মাস কি হবে, ছোট হবে, ঠিক আছে। সেটা হতে পারে 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। তো এরকম করে আবার দেখো 45 ডিগ্রির ক্ষেত্র দেখানো হয়েছে। এই ক্ষেত্রেও দেখবে কি θ1 + θ2 = θ2 + θ1, এই লটি মেনে চলছে না, ঠিক আছে। তোমরা একটু চিত্রের দিকে একটু খেয়াল করে থাকো, দেখো কি করছে। যে প্রথমে হচ্ছে এক্স এক্সিসের 45 ডিগ্রি কি হলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হলো, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াই এক্সিসের ঘূর্ণন হলো। তাহলে দেখো এখানে যে ওরিয়েন্টেশনটা পেলাম, আবার 45 ডিগ্রি হলো, আবার ওয়াই এক্সিস বরাবর 45 ডিগ্রি ঘূর্ণন করানো হলো, তাহলে যে ওরিয়েন্টেশনটা দাঁড়ালো θ1 + θ2। এখন আমরা হচ্ছে এই ক্ষেত্রে দেখবো, এই ক্ষেত্রে কি দেখাবো। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই ক্ষেত্রে ওয়াই এক্সিস বরাবর কি 45 ডিগ্রি হলো, এখন এক্স এক্সিস বরাবর 45 ডিগ্রি ঘূর্ণন হলো। দেখো ওরিয়েন্টেশন ঘটালো 45 ডিগ্রি ওয়াই এক্সিস বরাবর, তারপর হচ্ছে এক্স এক্সিস বরাবর, ঠিক আছে, এক্স এক্সিস বরাবর 45 ডিগ্রি। তাহলে দেখো ওরিয়েন্টেশন কিন্তু একই রকম না, তার মানে ভেক্টর কোয়ান্টিটি না। যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মান বড় হবে তখন সেটা কি হবে না, ভেক্টর কোয়ান্টিটি হবে না। এখন 15 ডিগ্রি ক্ষেত্রে দেখো তোমরা একই মান পাবে, যেখানে θ1 + θ2 ≠ θ2 + θ1, কারণ একটি ভেক্টরকে ভেক্টর কোয়ান্টিটি হতে হলে তার মান এবং দিকের সাথে সাথে তাকে অবশ্যই ভেক্টর রেডিয়েশনের কমিউটেটিভ লটাকে মেনে চলতে হয়, ঠিক আছে। এখন দেখো দেখেছো তোমরা যে 15 ডিগ্রি এক্স এক্সিস বরাবর ঘূর্ণন হলো, তারপরে 15 ডিগ্রি ওয়াই এক্সিস বরাবর ঘূর্ণন হবে। এখন যে ওরিয়েন্টেশনটা পাওয়া গেল, দ্বিতীয় চিত্রের দিকে খেয়াল করো, দ্বিতীয় চিত্র কি হবে, 15 ডিগ্রি ওয়াই এক্সিস বরাবর ঘূর্ণন হবে, ওয়াই এক্সিস বরাবর ঘূর্ণন হলো, তারপরে এক্স এক্সিস বরাবর ঘূর্ণন হবে 15 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো 15 ডিগ্রি ওয়াই এক্সিস বরাবর ঘূর্ণন, 15 ডিগ্রি ওয়াই এক্সিস বরাবর ঘূর্ণন। তাহলে দুটোর ওরিয়েন্টেশন কিন্তু কি সেম না, ঠিক আছে। তাহলে আমরা এটাই বলতে পারি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের হচ্ছে কি, এখন হচ্ছে দেখো 5 ডিগ্রির ক্ষেত্রে, দেখো 5 ডিগ্রির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, θ1 + θ2 করবে,
দেখো 5 ডিগ্রি ঘোরানো হলো, হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর, তারপরে 5 ডিগ্রি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরানো হলো। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দ্বিতীয় চিত্রটাতে একটু খেয়াল করো, 5 ডিগ্রি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরানো হলো, 5 ডিগ্রি এক্স অ্যাক্সিস বরাবর ঘোরানো, এইভাবে, তারপরে এইভাবে। দেখো দুটোর ওরিয়েন্টেশন কি একদমই কাছাকাছি, ঠিক আছে, দেখতে একই রকম, তাই না? এটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র একই রকম দেখতে ওরিয়েন্টেশন, তাহলে আমরা এখানে বলতে পারি θ1 + θ2 = θ2 + θ1। ঠিক আছে, এই ক্ষেত্রে কেবল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি হতে পারে বা হবে। ঠিক আছে, তো আমরা ওভারঅল আমরা দেখলাম যে finite angular displacement is not a vector, very small angular displacement is a vector। তো আমরা এখন অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা আমরা বলবো। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কি, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আপন চেঞ্জ ইন টাইম, তাই তো? এখন একটু খেয়াল করো, আমরা লিনিয়ার ভেলোসিটি ক্ষেত্রে কি পড়েছি, নির্দিষ্ট সময়ে বা একক সময়ে কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তনের হারই হচ্ছে কি লিনিয়ার ভেলোসিটি বা ভেলোসিটি। আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট টাইমের সাপেক্ষে, তাহলে ওমেগা ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। ঠিক আছে, আচ্ছা এটা একটি কি ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এবং এর যে কি এককটা হচ্ছে কি আমাদের, আমরা কি পাচ্ছি এখান থেকে, এই যে সমীকরণ থেকে কি পাচ্ছি, রেডিয়ান পার সেকেন্ড। আর এর ডাইমেনশন হচ্ছে কি m0 l0 t ইনভার্স, তাই না? আচ্ছা, আর একে এক্সিয়াল ভেক্টর বলা হয় কারণ এর যে ডিরেকশন ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটির যে ডিরেকশন সেটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশনের কি সাপেক্ষে। ঠিক আছে, অ্যাক্সিস অফ রোটেশন যেই দিকে সেটা সাপেক্ষে হচ্ছে কি করা কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন দেখা হয়। আর এটা হচ্ছে কিভাবে আমরা পাই, রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে পেয়ে থাকি। আবার এটাও বলতে পারি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যেদিকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিরেকশন হচ্ছে সেই দিকে। ঠিক আছে, আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টেরও এভারেজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা চিন্তা করেছি, এখানেও তাই অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা চিন্তা করব এভারেজের ক্ষেত্রে। তাহলে একটু খেয়াল করো যে লিনিয়ার এভারেজ ভেলোসিটিটা আমরা কি পেয়েছি, পাই হচ্ছে ভি এভারেজ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, যখন টাইম পিরিয়ডটা কি একটু বড়, বা পরিবর্তনটা বোঝাচ্ছে, প্রাথমিকভাবে এমন ছিল, এরপরে হচ্ছে ফাইনালি এমন হয়েছে। যেমন এখন হচ্ছে 2 সেকেন্ডে ভেলোসিটি যে অবস্থান হচ্ছে এত মিটার, আর 4 সেকেন্ড পরে হচ্ছে 10 মিটার হলো। তাহলে তাদের কি এভারেজ ভেলোসিটিটা কি হবে এটা আমরা পাই, কিন্তু একদম নির্দিষ্ট যে হঠাৎ করে যে না 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময়ে এই বস্তুটির ভেলোসিটি কত, তখন আমরা যখন ডেল টি টেন্ডস টু 0 একদম ছোট অল্প সময় ডেল টির মানে পরিবর্তন নাই, এখানে কোনো নাই, তখন কি হয়ে যায়, ভি ইনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে লিমিট টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি
ইকুয়াল টু হচ্ছে ds বাই dt হয়ে যাবে। তো এইভাবেই আমরা হচ্ছে অ্যাঙ্গুলার এভারেজ ভেলোসিটিকেও ডিফাইন করতে পারি, যেমন ওমেগা এভারেজ ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি, এটা আমরা লিখেছি। কিন্তু যখন আমরা একটা ইনস্ট্যান্ট সময়ের জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে চাইবো, তখন আমরা লিখবো হচ্ছে কি লিমিট t টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে d থিটা বাই dt, এটা আমরা লিখতে পারবো। যখন এভারেজ বের করব তখন হচ্ছে ডেল এস ডেল থিটা বাই ডেল টি, আর যখন ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করব তখন d থিটা বাই dt। তো এইটাকে আরেকটু পরিষ্কার করার জন্য মানে আমরা দেখব হচ্ছে এই উদাহরণটা, নিচে যে একটা উদাহরণ আছে সেটা উদাহরণটা একটু খেয়াল করো। এখানে থিটার মান দেয়া আছে, কি দেয়া আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মান দেয়া আছে, ওমেগার মান বের করতে বলেছে, থিটা ইকুয়াল টু 2t স্কয়ার প্লাস 2, এই থিটার মানটা মানে দেয়া আছে, আর ওমেগা বের করতে বলছে কোন সময়ে, ইন 2 সেকেন্ড, ইন 2 সেকেন্ড আর এট 2 সেকেন্ড। তার মানে কি, তার মানে হচ্ছে এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে এত সময়ের মধ্যে 0 থেকে 2 সময়ের মধ্যে এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর একদম নির্দিষ্ট 2 সেকেন্ডে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কতটা বের করতে বলেছে। তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে ওমেগা এভারেজ ইকুয়াল টু হচ্ছে ডেল থিটা বাই ডেল টি, আমরা এটা পাই। তাহলে থিটা 2 মাইনাস থিটা নট বাই ডেল টি। থিটা 2 কি হবে একটু খেয়াল করো, থিটা 2 যখন আমরা বসাবো তাহলে 2 ইনটু টি কি টি স্কয়ার প্লাস 2, তার মানে হচ্ছে 2 4 8 প্লাস 2 তাহলে 10, তাহলে থিটা 2 এর মান হচ্ছে 10, ঠিক আছে। মাইনাস টি এর মান 0 যখন, তখন এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, 2t স্কয়ার 0 হয়ে যাবে, প্লাস 2, তাহলে এখানে 2 থাকবে, তাহলে মাইনাস থিটা নট এর মান হচ্ছে 2, তাহলে 10 মাইনাস 2, আর কত সময় ব্যবধান ছিল, ব্যবধান ছিল হচ্ছে 0 মাইনাস 2 মানে 2, তাহলে 2 সময় ব্যবধানে, তাহলে এখান থেকে আমরা এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি পাচ্ছি হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এরপর একদম জাস্ট তাৎক্ষণিক অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলেছে, সেটা কত, সেটা হচ্ছে কি ওমেগা এট 2 সেকেন্ড ইনস্ট্যান্টেনিয়াস, সেটা দেখো কেমন হয়েছে d থিটা বাই dt। তার মানে এখানে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করে দিতে হবে, থিটার মানটা যদি ডিফারেন্সিয়েট করি দেখো d dt 2t স্কয়ার প্লাস 2, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 2t প্লাস 0, কারণ 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, তারপরে 4t 4 ইনটু 2 কারণ 2 সময়ে, তাহলে 8 রেডিয়ান পার সেকেন্ড। তো এইভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এমন হয় যে অ্যাঙ্গুলার ভেলোসিটির মান দেয়া আছে কিন্তু কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মান বের করতে বলেছে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে যে ইনস্ট্যান্টেনিয়াস যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেই সমীকরণকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। যা দেখো আমি এখানে কি করেছি, তাহলে আমরা এই সমীকরণ লিখতে পারি d থিটা ইকুয়াল টু ওমেগা dt ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন d থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা dt, সুতরাং থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা dt। এখান থেকে আমরা তখন আবার কিসের মান পাবো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মান পাবো, ঠিক আছে। যখন ওমেগার মান দেয়া থাকবে না, থিটার মান দেয়া থাকবে, তখন আমরা এভারেজ কি অ্যাঙ্গুলার ভেলোসিটি সমীকরণ থেকে কিসের মান পেতে পারি, ওমেগার মান পেতে পারি। কিন্তু যখন আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির মান দেয়া থাকবে কিন্তু থিটার মান দেয়া থাকবে না, তখন আমরা তাৎক্ষণিক অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে তাকে কি করে ইন্টিগ্রেশন করে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মান পেতে পারি। এখন আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে একটি সম্পর্ক দেখব। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কে আমরা জেনেছি, এখন আমরা জানবো হচ্ছে কি ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড, এই দুটো সম্পর্ক তোমরা জানো, সেটা কি
ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ রেভলিউশন ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি, তাই না? আর টাইম টেকেন ফর 1 রেভলিউশন ইজ কল্ড টাইম পিরিয়ড, তাই তো? মানে একটি পূর্ণ চক্কর বা একটা রেভলিউশন দিতে বিবর্তনের জন্য যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 1 সেকেন্ডে কতগুলো রেভলিউশন দিতে পারছে সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। এখন বলা হচ্ছে 1 সেকেন্ড যদি একটা রেভলিউশন দেয় তাহলে ফ্রিকোয়েন্সি হবে 1, দুটো দিলে 2, আর যদি f সংখ্যক রেভলিউশন দেয় তাহলে ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে f। ঠিক আছে? এখন তোমরা একটু খেয়াল, তোমরা আগে দেখেছো যে ফর f রেভলিউশনস যদি f সংখ্যক ঘূর্ণন হয়, পুরো একবার ওই ঘূর্ণনটা শেষ করে, ওই সার্কুলার পথটা শেষ করে একটা পার্টিকেল, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে ওই পার্টিকেলের জন্য? তোমরা দেখেছো যে পুরো একটা পথ যখন সে ঘূর্ণন করে পার্টিকেল, তখন তার টুয়াইস পাই রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, তাই না? আচ্ছা, এখন সে কতবার করছে? f সংখ্যক বার করছে, তাহলে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? পাই f, তাই না? আচ্ছা, এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কি জানি? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। ঠিক আছে? এখন এই ডেল থিটার মান টুয়াইস পাই এফ, আর সময় হচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে আমরা ওমেগার মান পেয়ে গেলাম ওমেগা 2 পাই এফ। ঠিক আছে? আচ্ছা, এখন টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি? যদি এফ রেভলিউশনস দিয়েছে কততে? 1 সেকেন্ডে, তাই তো? তাহলে একটা রেভলিউশনস হবে কততে? 1/f সেকেন্ডে। তাহলে এটাই তো আমাদের টাইম পিরিয়ড। তাহলে আমরা টাইম পিরিয়ড t ইকুয়াল টু কি লিখতে পারি? 1/f। সুতরাং f ইকুয়াল টু 1/t। তাহলে এই মানটাও f এর এই মানটা 1/t, এই মানটা যদি আমরা ওমেগা ইকুয়াল টু 2 পাই f এইখানে বসিয়ে দেই, তাহলে আমরা ওমেগা আরেকটি মান পাবো। কি পাবো? টুয়াইস পাই বাই টি। তাহলে এগুলোকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ইকুয়াল টু 2 পাই এন ইকুয়াল টু 2 পাই বাই টি। ঠিক আছে? এখানে এফ কে অনেকে এন দিয়েও প্রকাশ করে। আচ্ছা, তাহলে এটাই তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে ম্যাথ করার জন্য এটা মনে রাখতে হবে এই সমীকরণগুলো। এরপরে আসো রিলেশনশিপ বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে? আমরা এর আগে কি পড়ে আসছি যে রিলেশনশিপ বিটুইন কিসের সাথে? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে। কি ছিল? ছিল হচ্ছে থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু, এখানে কি ছিল তোমাদের? এস ইকুয়াল টু আর থিটা ছিল, তাই তো? তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি কি অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কি? আমরা এখানে ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি, এটা আমরা জানি। এখন আমরা ওই সমীকরণ থেকে আনবো। গাণিতিকভাবে এটাকে আমরা দেখছি, ম্যাথমেটিক্যালি দেখছি। ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি ইকুয়াল টু হচ্ছে ডেল থিটার মান হচ্ছে এস বাই আর, আমরা আগেই পেয়েছি, বাই ডেল টি। ঠিক আছে? ইকুয়াল টু, এখানে ডেল আর এই মানটি লেখার কোনো অর্থ নাই, কারণ আর হচ্ছে কি একটি ঘূর্ণনশীল। এই যেখানে একটু দেখো এই চিত্রে, এই ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আর হচ্ছে সব জায়গায় কি সমান। তাহলে আরটাকে আমরা বের করে নিব 1/r ডেল এস বাই ডেল টি। আবার এই ডেল এস বাই ডেল টি মানে আমরা কি জানি? এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, তাহলে ভি বাই আর। তো ওমেগার সাথে এই সম্পর্ক হচ্ছে কি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। এটা শুধুমাত্র সার্কুলার মোশনের ক্ষেত্রে। ঠিক আছে? তবে এই সমীকরণটা একদম জেনারেল সমীকরণ হচ্ছে কি? আমরা এখানে কি লিখতে পারবো? ভি পারপেন্ডিকুলার আর ওমেগা। ঠিক আছে? মানে ভিটা সব সময়
কিসের পারপেন্ডিকুলার হবে? আর এর পারপেন্ডিকুলার। এই যেখানে আর আছে, আর এর পারপেন্ডিকুলার, এখানে আর আছে, আর এর পারপেন্ডিকুলার হবে। দেখো ভি কিভাবে যাচ্ছে, এই যে আর এইদিকে, ভি এইদিকে, ঠিক আছে? এই সমীকরণটা হচ্ছে জেনারেল সমীকরণ। আমরা এইভাবে লিখতে পারবো ওমেগা ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর। এটা সর্ব অবস্থায় কি সিদ্ধ একটি সমীকরণ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে আমরা যদি যে কোনো ক্ষেত্রেই এটা আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর। কিন্তু ওমেগা ইকুয়াল টু ভি বাই আর এটা শুধুমাত্র সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এই সমীকরণ দিয়ে আমরা হচ্ছে অনেকগুলো কি কাজ করব। দেখো এখানে আমি দুটো প্রবলেমের কথা বলেছি। এখন প্রথম প্রবলেমটি দেখো। প্রথম প্রবলেমটি কি, যে একটি বস্তু এ অবস্থান থেকে 3 মিটার দূরত্বে বি অবস্থানে আছে, ঠিক আছে? বস্তুটি বি অবস্থানে আছে, কিন্তু এ অবস্থানে একজন তাকে অবজার্ভ করছে, এবং বস্তুটি কত মিটার? এ থেকে 3 মিটার দূরত্বে আছে। বস্তুটি বি অবস্থান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে কি গতিশীল, ঠিক আছে? এবং এ এবং বি এর যে লাইন জয়েনিং আছে তার সাথে 30 ডিগ্রি কোণ করে সে গতিশীল। এই যে একটা সিচুয়েশন দেয়া আছে, এই সিচুয়েশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো কিসের? পয়েন্ট বি তে উইথ রেসপেক্ট টু এ। এতে যে আছে সে হচ্ছে পয়েন্ট বি তে অবস্থান্ত বস্তুটির অ্যাঙ্গুলার ভেলোসিটি কি করতে যাচ্ছে? বের করতে, মানে সে দেখতে পাবে কি কেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখতে পাবে, সেটা এখানে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো এখানে কি করা হচ্ছে। এখন আমাদের দেয়া আছে হচ্ছে আর দেয়া আছে এবং ভি এর মানও দেয়া আছে, ঠিক আছে? কিন্তু ভি আমরা কোন মানটা নিব? আমরা সবসময় বলেছি এখন আমাদেরকে ওমেগা বের করতে বলছে। আমরা জানি ওমেগা ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার ওমেগা ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর, তাই তো? আচ্ছা, এখন এই ভি পারপেন্ডিকুলার বাই আর এই মানটা, ঠিক আছে? ভি পারপেন্ডিকুলার বাই আর এই মানটা, এখানে ভি পারপেন্ডিকুলার মানে আর এর সাথে পারপেন্ডিকুলার সেই মানটা নিতে হবে। এখানে ভিটা কিন্তু কি আর কিন্তু 3 মিটার, এই আর এর সাথে কিন্তু পারপেন্ডিকুলার না, তাহলে তার মানটা কোনটা পারপেন্ডিকুলার হবে? কারণ হচ্ছে এ কে আবার দুটো উপাংশে ভাগ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে কি ভি cos 37 ডিগ্রি আর কি 20 sin কি এই 37 ডিগ্রি, ঠিক আছে? তো দুটো উপাংশে ভাগ করতে হচ্ছে, cos এর মান হবে একটা sin এর মান হবে। তাহলে এই যে sin এর এই 20 মিটার পার সেকেন্ডের যে sin মান সেটা হবে হচ্ছে কি আর এর সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে এই যে 20 sin 37 ডিগ্রি এই মানটি হচ্ছে আমরা নিতে পারবো। তাহলে এই মানটি আমরা বসিয়ে দিয়ে আমরা মানগুলো 20 sin 37 ডিগ্রি বাই 3, এখানে যে মানটা আসবে সেই মানটা তোমরা লিখবে, ঠিক আছে? এটাই হবে কি বি বিন্দুতে কিসের বস্তুটির অ্যাঙ্গুলার ভেলোসিটি মান কার সাপেক্ষে? এর সাপেক্ষে। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু রিলেটিভ মোশনের ব্যাপার চলে আসছে। তাহলে দেখছো রোটেশনাল মোশন বা অ্যাঙ্গুলার যে কথাগুলো আমরা বলছি এগুলো কি? এগুলো হচ্ছে মেকানিক্সের অনেকগুলো বিষয় সংমিশ্রণের থেকে এদেরকে আমাদেরকে কি করতে হবে? আলোচনা করতে হবে। আচ্ছা, এখন আসো প্রবলেম 3। প্রবলেম 3 তে কি বলা হয়েছে? একটি বস্তুকে ও বিন্দু থেকে কি প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে অনুভূতির সাথে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলো, হ্যাঁ? তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এখন ঠিক কি করার মুহূর্তে, ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির কি করতে বলেছে? বস্তুটির অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এই অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হলে কি করতে হবে আমাদের? আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু
ভি পারপেন্ডিকুলার বাই আর। ঠিক আছে, তাহলে তোমরা কি পাবে একটু খেয়াল করে দেখো। আমরা জানি যখন ভূমি স্পর্শ করবে তখন হচ্ছে এই যে বেগের মান কিন্তু আস্তে 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 কমবে, কমে আবার কিন্তু বাড়বে, আবার আগের মতো হয়ে যাবে। তাহলে যখন ভূমি স্পর্শ করবে তখন বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন আর কিসের মান? আর এর মান, আর হচ্ছে কি ভূমির যে এই যে বস্তু যেখান থেকে নিক্ষেপ করা হলো আর যেখানে পতিত হলো এটা হচ্ছে রেঞ্জ হয়ে যাবে। আর এর মান হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, যদি রেঞ্জ হয়ে যায় তাহলে কি আসতেছে? তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ভি পারপেন্ডিকুলার পাবো কি? ভি পারপেন্ডিকুলার কি আছে এখানে? ভি পারপেন্ডিকুলার পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই 10 মিটার পার সেকেন্ডকে 10 sin 30 ডিগ্রি এই মানটা আমাদের হচ্ছে এই আর এর সাথে পারপেন্ডিকুলার, তাই তো? এই যে আর এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই মানটা হচ্ছে আমরা নিব। এখন এই মানটা যদি নেই তাহলে আমরা কি পাচ্ছি? বসিয়ে দেই 10 sin 30 ডিগ্রি বসিয়ে দিলাম। আর এই আর আমরা কি জানি? আমরা আগেই পড়ে এসেছি, তোমরা পড়ে এসেছো প্রজেক্টর মোশনের ক্ষেত্রে রেঞ্জ ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2θ বাই জি। তাহলে এগুলোকে আমরা সিম্পলিফাই করলাম, g into 10 sin 30 ডিগ্রি বাই 2 ইউ স্কয়ার sin θ cos θ। তারপর মান বসিয়ে দাও, মান বসিয়ে দিয়ে তোমরা হচ্ছে যে মানটা পাবে সেটাই হচ্ছে এই ওমেগার বা অ্যাঙ্গুলার ভেলোসিটির মান। তো অ্যাঙ্গুলার, এটা এই দুটো এক্সাম্পল দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কোনো সার্কুলার পথের ক্ষেত্রেই শুধুমাত্র কি ফিক্সড না, এটা একটা জেনারেল টার্ম। তুমি যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারো, তবে তোমাকে অবশ্যই কি করতে হবে? এই সমীকরণটাকে ব্যবহার করতে হবে, ওমেগা ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেটেড এখানে একটি ম্যাথ দেওয়া আছে, সেটা তোমরা বাসায় করবে, এটা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট। তো একটু খেয়াল করো, এখানে বলা আছে একটি বস্তু এই বিন্দুতে আছে 10 মিটার পার সেকেন্ড বেগে সে গতিশীল, এ থেকে আবার বি দূরত্বে মানে 4 মিটার দূরত্বে একটি বস্তু বি বিন্দুতে আছে এবং সেই বস্তুটিও 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তবে এ এবং বি এর যে লাইন জয়েনিং আছে তার সাথে 30 ডিগ্রি কোণ করে সে হচ্ছে গতিশীল। তাহলে বি বিন্দুতে বস্তুটির যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এর সাপেক্ষে সেটি হচ্ছে বের করতে বলা হয়েছে। এখানে রিলেটিভ যে মোশন আছে সেটা ব্যবহার করতে হবে তোমাদের। তোমরা হচ্ছে এই ম্যাথটি করবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবে কার সাপেক্ষে? এর সাপেক্ষে বি বিন্দুতে বস্তুটি যে গতিশীল সেই বস্তুটির অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবে। তো আজকের জন্য আলোচনা এখানে শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আগামী 1 মাস ঢাকার বাইরে থাকবো, একটি ট্রেনিংয়ে যাচ্ছি। ট্রেনিংটা বগুড়ায় যেতে হবে, আইসিটির উপর একটি ট্রেনিং। তো আগামী 1 মাস হয়তো তোমাদের সাথে আমার ক্লাস হবে না, ইনশাল্লাহ এর পরে আমরা হচ্ছে ছুটি শেষ করে এসে ক্লাস নিব। তো সবাই অনেক ভালো থাকো সেই পর্যন্ত, সবাই সবার জন্য দোয়া করব। তো ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।